আজকের এই এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত। মধ্যপ্রাচ্যের একেবারে বা কাঁচা রাজনৈতিক তথ্যগুলো থেকে শুরু করে সেই তথ্য কীভাবে ফিল্টার হয়ে একটি নিখুঁত ব্রডকাস্ট নিউজ বা সংবাদ সম্প্রচারে পরিণত হয়, আজ আমরা সেই দারুণ জার্নিটি নিয়ে কথা বলব। শুধু তাই নয়, এর পেছনে হাইস্টেক্স সাংবাদিকতার যে নৈতিকতা বা এথিক্স কাজ করে সেটাও আজ উন্মোচন করা হবে। আন্তর্জাতিক সংঘাতের মতো এত জটিল একটা বিষয় এত ফিল্টার পেরিয়ে ঠিক কীভাবে আমাদের কান পর্যন্ত পৌঁছায় তার পুরো মেকানিজমটা জানলে আসলে অবাক হতে হয়। চলুন একটু দ্রুত দেখে নেওয়া যাক আজকের আলোচ্য সূচিতে ঠিক কী কী থাকছে। 1 নম্বরে থাকছে ইরানের ভূরাজনৈতিক দাবার চাল, 2 পারমাণবিক রেড লাইন, 3 ব্রডকাস্ট স্ক্রিপ্ট তৈরির কৌশল, 4 দ্য সিরিয়াস ভয়েস বা গম্ভীর কণ্ঠস্বর এবং 5 অত্যন্ত সংবেদনশীল সাংবাদিকতার নৈতিকতা। শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, ইরানের ভূরাজনৈতিক দাবার চাল। পাকিস্তানের মধ্যস্থতা পরোক্ষণে আলোচনা চলছে। একে অপরের প্রতি পাহাড়সম অবিশ্বাস থাকা সত্ত্বেও এই ধরনের ডিপ্লোম্যাটিক মুভমেন্ট আসলেই বিশাল একটা ব্যাপার। তবে মজার বিষয়টা হলো দুই পক্ষের প্রস্তাবনা সম্পূর্ণ বিপরীতমুখী। একদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রয়েছে 2 মাসের একটা সামরিক যুদ্ধবিরতির রূপরেখা, অন্যদিকে ইরান এই সাময়িক বিরতির বদলে মাত্র 30 দিনের মধ্যে একটি বিস্তৃত এবং স্থায়ী সমাধানের জোরালো দাবি জানিয়েছে। এই তুলনা থেকে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র যেখানে একটা সাময়িক পজ বা বিরতি চাইছে, ইরান সেখানে খুব দ্রুত একটা চূড়ান্ত মীমাংসা চাইছে। ইরানের এই দাবির পেছনে কিন্তু একটা সুনির্দিষ্ট 14 দফা প্রস্তাব রয়েছে, যাকে তারা একটা ক্লিয়ার রোডম্যাপ বলছে। দাবিগুলো বেশ করা, যেমন ধরুন ভবিষ্যতে সামরিক হামলার বিরুদ্ধে গ্যারান্টি, যুক্তরাষ্ট্রের সকল বাহিনী প্রত্যাহার, সামরিক বিধিনিষেধ তুলে নেওয়া, বাজেয়াপ্ত ইরানি সম্পদ আনফ্রিজ করা, ক্ষতিপূরণ আদায় এবং লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধবিরতি। এই দাবিগুলো দেখে বোঝা যায় এগুলো আসলে তেহরানের নন-নেগোশিয়েবল বা আপসহীন ডেডলাইন। আর এখান থেকেই আমরা চলে যাচ্ছি 2 নম্বর সেকশন, দ্য নিউক্লিয়ার ডেডলাইন বা পারমাণবিক চূড়ান্ত সীমানা। এই পুরো ভূরাজনৈতিক উত্তেজনার সবচেয়ে সংবেদনশীল অংশ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। এটা এমন একটা ফ্যাক্টর যা যে কোনো মুহূর্তে পুরো গেমটা ঘুরিয়ে দিতে পারে। জুমার নামাজের খুতবায় ইরানের ইমাম হজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী একটা অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছেন যে পারমাণবিক ইস্যুটি এখন একটি ক্লোজ চ্যাপ্টার বা সমাপ্ত অধ্যায় এবং এটি তাদের জাতীয় সম্পদ। কোনো ধরনের চাপ বা আলোচনায় তেহরানকে এই অবস্থান থেকে এক চুলো নামাতে পারবে না। পারমাণবিক সক্ষমতার বিষয়ে তাদের এই অবস্থান পুরো পরিস্থিতিকে আরও গভীর করে তুলেছে। এর সাথে সামরিক উত্তেজনার আরও একটা লেয়ার যুক্ত হয়েছে। মনে করিয়ে দেওয়া হয়েছে যে জেনারেল কাসিম সুলেমানি হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টা কিন্তু এখনও পেন্ডিং বা বাকি রয়ে গেছে। আইআরজিসি এরোস্পেস ফোর্স যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছে। ভাবা যায় এই ধরনের ইনফরমেশন সংবাদের মাধ্যমে করে তোলে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। সবচেয়ে মারাত্মক রীতিমতো হাস্যকর একটা ভুল হতে পারে পাংচুয়েশন বা জ্যোতিচিহ্নে। স্ক্রিনে দেখানো এই ইংরেজি বাক্যটাই পড়া যাক, আই লাভ ইটিং মাই চিলড্রেন অ্যান্ড ভিজিটিং মাই প্যারেন্টস। আক্ষরিক অর্থে এর মানে কি দাঁড়ায়, আমি আমার বাচ্চাদের খেতে এবং বাবা মায়ের সাথে দেখা করতে পছন্দ করি। জাস্ট একটা কমা না থাকায় পুরো বাক্যের অর্থ কতটা ভয়ঙ্কর হয়ে গেল, তাই না? এবার সংশোধিত বাক্যটা দেখা যাক। শুধুমাত্র 2টো কমা বসল আর বাক্যটা হয়ে গেল আই লাভ ইটিং মাই চিলড্রেন অ্যান্ড ভিজিটিং মাই প্যারেন্টস। অর্থাৎ আমি খেতে, আমার বাচ্চাদের এবং বাবা মায়ের সাথে দেখা করতে পছন্দ করি। সোজা কথায় ব্রডকাস্ট স্ক্রিপ্টের সঠিক পাংচুয়েশনই নিউজ প্রেজেন্টারের পড়ার গতি ঠিক করে দেয় আর এ ধরনের অন এয়ার ডিজাস্টার থেকে সবাইকে বাঁচায়। 4 নম্বর সেকশন, দ্য সিরিয়াস ভয়েস বা গম্ভীর কণ্ঠস্বর। স্ক্রিপ্ট তো রেডি হলো, কিন্তু আন্তর্জাতিক সংঘাতের এই ভারী খবরটা যখন শ্রোতাদের কানে পৌঁছাবে তখন ডেলিভারি বা কণ্ঠস্বরটা কেমন হওয়া উচিত? ভয়েস ল্যাবসের ডেটা অনুযায়ী
ব্রেকিং নিউজ পড়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর একটা স্পেশাল টেক্সট টু স্পিচ প্রিসেট রয়েছে, যাকে বলা হয় বেঙ্গলি সিরিয়াস ভয়েস জেনারেটর। 265 মিলিয়নেরও বেশি বাংলা ভাষাভাষী মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার সময় এই এআই কণ্ঠস্বরের মাত্রা, গতি এবং উচ্চারণকে এমনভাবে টিউন করে যা একেবারে জিরো ফ্রিভলিটি বা শতভাগ গাম্ভীর্য বজায় রাখে। আর এভাবেই আমরা চলে এলাম আমাদের শেষ এবং 5 নম্বর সেকশনে, হাইস্টেক্স সাংবাদিকতায় নৈতিকতা বা এথিক্স। এই যে এতক্ষণ আমরা ভূ রাজনীতি আর সংবাদ তৈরির কথা বললাম, এ ধরনের মারাত্মক সেন্সিটিভ তথ্য যখন কোনো সাংবাদিকের হাতে আসে, তখন তাকে আসলে একটা নৈতিকতার দড়ির উপর দিয়ে হাঁটতে হয়। বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত সাজ্জাদ আলম খানের একটা গবেষণায় দারুণ একটা পয়েন্ট উঠে এসেছে। তিনি দেখিয়েছেন যে শুধু লিখিত আচরণবিধি বা রুলস মেনে চলাই শেষ কথা নয়, এর সাথে নিজের ভেতরের একটা ইনার মোরালিটির বড় যোগসূত্র আছে। কারণ এথিক্স শুধু কোনো আইনি বাধ্যবাধকতা নয়, এটা চর্চার বিষয়। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব। একবার ভাবা যাক তো, একজন সাংবাদিক যদি আন্তর্জাতিক জিওপলিটিক্সের এমন কোনো টপ সিক্রেট তথ্য আগে থেকেই পেয়ে যান যা শেয়ার বাজারকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে, তখন কি হবে? তিনি কি সেই ইনসাইডার ইনফরমেশন দিয়ে নিজে আর্থিকভাবে লাভবান হবেন, নাকি চুপচাপ সাংবাদিকতার এথিক্স মেনে চলবেন? ফেলোশিপ বা বিভিন্ন উপহার নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই নৈতিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করতে পারে। এই ধরনের হাই স্টেক্স রিপোর্টিংয়ে ডুজ অ্যান্ড ডোন্টস মানে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো একেবারে স্ফটিকের মতো পরিষ্কার। করণীয় হলো সব ডেটার ডাবল চেক করা, সোর্স স্পষ্টভাবে মেনশন করা এবং কারো প্রতিবাদ থাকলে সেটা ছাপানো। আর বর্জনীয় হলো ইনসাইডার টিপসের উপর ভিত্তি করে নিজের আখের না গোছানো, সোর্স থেকে কোনো উপহার বা ফেলোশিপ গ্রহণ না করা এবং কাউকে ভুলভাবে কোট বা উদ্ধৃত না করা। পাবলিক ডিউটি আর ব্যক্তিগত লাভের মাঝে এখানেই একটা বিশাল রেড লাইন টেনে দেওয়া হয়েছে। বড় বড় নিউজ অর্গানাইজেশনগুলো এগুলো কিভাবে হ্যান্ডেল করে? নিউ ইয়র্ক টাইমসের রিয়েল ওয়ার্ল্ড রুলস দেখলেই বোঝা যায়। তাদের নিয়ম অনুযায়ী সাংবাদিকরা যে কোম্পানির রিপোর্ট করছেন তার কোনো স্টক ট্রেডিং বা শেয়ার কেনাবেচা করতে পারবেন না, সোর্সের সাথে কোনো রোম্যান্টিক রিলেশনশিপে জড়ানো যাবে না, এমনকি সাংবাদিকদের নিজেদের খাবারের বিল নিজেদেরই পে করতে হবে। এনরন স্ক্যান্ডেলের ঘটনা থেকে আমরা খুব ভালো করেই জানি যে ইনভেস্টিগেশনের সততার অভাব থাকলে সাধারণ বিনিয়োগকারীদের কতটা চড়া মাশুল দিতে হয়। পাবলিক ট্রাস্ট বা জনগণের আস্থা ধরে রাখতে হলে এই রুলসগুলোর আসলে কোনো বিকল্প নেই। পুরো আলোচনা শেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এক্সপ্লেনারটি শেষ করা যাক। একটা সংবাদ স্ক্রিপ্টের নৈতিক কাঠামো এবং তার এই গম্ভীর ডেলিভারি স্টাইল সব মিলিয়ে কিভাবে যুক্তরাষ্ট্র ইরান সংকটের মতো বৈশ্বিক ইস্যুগুলোতে আমাদের পারসেপশন বা দৃষ্টিভঙ্গি তৈরি করে। একদিকে আছে সেই রূঢ় ভূ রাজনৈতিক সত্য, আর অন্যদিকে আছে তাকে সাধারণ মানুষের কাছে দায়িত্বশীলভাবে পৌঁছে দেওয়ার এই অসাধারণ মিডিয়া মেকানিজম। এই দুয়ের ব্যালেন্সটাই কিন্তু ঠিক